আমি তাকে বিশ্বাস করে গেলাম, সে আমার সাথে হেনস্থা করছে। আমি যদি আজকে টাকার কাছে বিক্রি হয়ে যাই, তাহলে সবাই বলবে আমি লুবি। সে যে অপরাধটা করেছে এটা তো স্বীকার করতে হবে। এটা তো একটা মামলার ব্যাপার হয়ে গেছে, এটা তো স্বাভাবিক ঘটনায় নাই। গলায় প্রচুর রক্তাক্ত। আমি কখনোই এই ব্যাপারে পরাজয় বরণ করব না। আর তার সাথে যখন ঘটনাটি ঘটে, সে আমাকে কল দেয়। কল দেওয়ার পরে দেখলাম অনেক কান্নাকাটি করে। তো আমি যেহেতু জানি যে আগে থেকে জাহিদ অন্তুর সাথে তার একটা সম্পর্কের বিষয় একটু টুকটাক শুনতাম, আমি হয়তো মনে করেছি কোনো মনোমালিন্য টাইপের ঘটনা কিনা বা কিছু গ্যাপ ট্যাপ আসিল কিনা, এটা আমি জানতাম না। তো জানার পরে যখন দেখলাম যে মেয়েটি আমার সাথে দেখা করতে আসে, আসার পরে দেখি যে গলায় প্রচুর রক্তাক্ত। এখন আমি একটা হুমকির মধ্যে এক ধরনের কিন্তু একটা আছি। আমি বললাম এত রক্তাক্ত কেন? তখন বলে যে তার সাথে আমার একটা গ্যাপ হয়েছে। আমি বললাম তোমার সাথে যেহেতু সম্পর্ক গ্যাপ, তাহলে তুমি আবার তার ওখানে মানে কেন গেলা? বলা যে আকাশ ভাই, আপনাদের সাথে তো অনেকের থেকে সম্পর্ক থাকে না, মিডিয়াতে এরকম অনেক অনেক ঘটনাই ঘটে, তারপরেও তো আপনারা অনেককে মিডিয়ার মানুষদেরকে মানুষ এখন পছন্দ করছে না, এবং বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে অলরেডি মিডিয়াতে। তখন তাকে আমি বললাম যে আমি একটু অন্তুর বাসায়, আমি আরো কয়েকজনকে ডাকলাম, ডেকে বললাম যে একটু অন্তুর সাথে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু সরাসরি কথা বলি যে এই ঘটনার সত্যতা কতটুকু আসলে। কারণ একটি মেয়ে বললো যে আগে তার একটা সম্পর্ক ছিল, হয়তো এটার মধ্যে একটা মিস্টেক থাকতে পারে। তো আমি সচেতন একজন মানুষ হিসাবে কিন্তু আমি শুরুতেই কিন্তু ব্যাপারটাকে এত বেশি সিরিয়াসলি জায়গায় নেইনি। কিন্তু অন্তুর সাথে অন্তুর বাসায় ওখানে গেলে অন্তু আসলে দেখা করে না। এখন আমি কি করব? অন্তু তো দেখাই করলো না। তখন আমার সাথে যারা দু একজন সাংবাদিক বাইরে ছিল, বলো যে ভাই এই ব্যাপারটা যেহেতু আমরা আগাইছি, এটা থানায় যদি ওর একটা কমপ্লেন না করে যায়, তাহলে তো এই মেয়েটার আসলে মানে কোনো সুরা আসলে হলো না। তখন বললো যে, আমি বললাম তাহলে একটা অভিযোগ করো, আমি চলে যাই। তখন ওই সাংবাদিক বললো ভাই ও একটা অভিযোগ কেমনে করবে, আপনি একটু থাকেন। এই থানায় যে ওর সাথে ঢুকলাম, এই কিন্তু আমি এই গল্পটার সাথে এখন পুরোপুরি জড়াই গেলাম। কিভাবে? কারণ আপনি থানায় ঢুকছেন, সাথে সাথে তারা ওর অবস্থা দেখে, তারপর ডাক্তারি ট্রিটমেন্ট দেখে, এখন থানা থেকে এক ধরনের মামলাই তারা নিয়ে নিতেছে। বলতেছে এটা তো একটা মামলার ব্যাপার হয়ে গেছে, এটা তো স্বাভাবিক ঘটনায় নাই। এখন এই যে স্বাভাবিক ঘটনা নাই, আমি যখন উপস্থিত হয়েছি, এখন কি আমি এটার সাক্ষী, এবং আমার সাথে যারা তারাও সাক্ষী। এখন পড়ছি আমি মাইনকাসি পাই, মানে মাইনকাসি পড়ার পরে এখন মেয়েটির পাশে কোনো না কোনো ভাবে আমাকে কিন্তু থাকতে হচ্ছে। এবং সেখানে একটা আমরা চেষ্টা করলাম থানার মানে যেটা আসলে যেটা নিয়মে নাই, তারপর আমরা চেষ্টা করলাম যা আভ্যন্তরীণ ভাবে গিয়ে এটা সমাধান করা যায় কিনা। তখন তার ভাইরা বললো মেয়েটাকে 1 লাখ টাকা ভাই দিয়ে দেই, যেভাবে মেয়েটাকে একটু বুঝবাজ দিয়ে আপনারা বুঝা। তো তখন মেয়েটিকে কোনো না কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে তার অ্যাকাউন্টে কিন্তু 45,000 টাকাও দেওয়া হলো। সকালবেলা এটা মীমাংস হওয়ার কথা, কিন্তু মেয়েটির সমস্যা হলো যে আমি তাকে বিশ্বাস করে গেলাম, সে আমার সাথে হেনস্থা করছে। আমি যদি আজকে টাকার কাছে বিক্রি হয়ে যাই, তাহলে সবাই বলবে আমি লুবি, এবং তারাই টাকার গল্পটা মার্কেটে ছড়াবে যে মেয়েটি টাকার জন্য আসলে আমার বাসায় আসছিল। এই হলো মেয়েটির মূল পয়েন্ট। এখন মেয়েটি বলে যে ভাইয়া, আপনিও যদি আমার পাশে না থাকেন, আমি এই ঘটনায় কখনোই আমি টাকা দিয়ে ধামাচাপা দেবে না। সে যে ভিকটিম, মানে সে যে অপরাধটা করেছে এটা তার স্বীকার করতে হবে, এ নিয়েও স্বীকার করতে হবে। এবং সেটার জন্য এরপর যদি তার যারা বিচারক আছেন তারা যদি তার বিচার কতটুকু করবে, এটা তাদের বিষয়। কিন্তু আমি কখনোই এই ব্যাপারে পরাজয় বরণ করব না। উনি আমার সাথে পরিচয় যখন হয়েছিল, তখন আমার সাথে এরকম সেম ঘটনা ঘটাইছে, কিন্তু তখন আমি নতুন ঢাকায় ছিলাম, মিডিয়ার কাউকে চিন্তা না, আমি তখন ভয়ে মুখ খুলিনি। এরপর আমি তার বিভিন্ন প্রলোভনে পড়ে তার সাথে সম্পর্কে জড়াই, কিন্তু একটা সময় যখন বুঝি যে সে মানুষটা আসলে সুবিধার না, তখন আমি কিন্তু তার সাথে পরিচয় ছিন্ন করি। কিন্তু তারপর তো ছিন্ন করার পরেও সে যখন ডাকে, আমি মনে করছি মিডিয়া তো এটা অ্যাভেলেবেল যায়, একজনের একজন সম্পর্ক না থাকলেও কাজের সুবাদে যায়। কিন্তু আমার এইটাই ভুল হয়েছে যে আমি কাজের সুবাদে আসলে কেন যাইতে গেলাম। কিন্তু আমি গেলেই যে আমাকে সে এরকম একটা ঘটনা ঘটাবে, এইটা তো আপনি বলেন এটা কি মানা সম্ভব কিনা? সরলতার প্রশ্ন এসে মানে সরলভাবে কাজটায় ঢুকে এখন আমি একটা হুমকির মধ্যে এক ধরনের কিন্তু একটা আছি আমি, কোনো না কোনো ভাবে। তো যাই হোক, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, হয়তো আপনারা অন্তর মুখামুখি হবেন, সবকিছু মিলিয়ে কিন্তু অন্তর জামিন হয়ে যেতে পারে, কেননা সব জামিন তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো আপনারা গেলেও অন্তত তাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আসলে এখানে আমার অপরাধটা কোথায় আসলে। হ্যাঁ, আর আমি যদি এরকম অপরাধী আমার মতো হয়, তাহলে তো কেউ কোনোদিন কারোর বিপদে পাশে আসবে না।